এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা তো সবাই অ্যান্সার কি পেয়ে গেছো। এখন অ্যান্সার কি পেয়ে যাওয়ার পর তোমরা সবাই নিজের স্কোরও কাউন্ট করে নিয়েছো। এখন সবাই ভাবছো যে আমার সিলেকশন হবে কি না। কারো 20 নাম্বার আসছে, কারো 30, কারো 40 অ্যান্ড কারো 60 পর্যন্তও আসছে। ঠিক আছে, আমি কমেন্ট বক্সে দেখলাম, আমাকে অনেকেও কমেন্ট করেছে। তো এখন তোমরা ভাবছো যে সেফ স্কোর কি। দেখো, এই বছর জিএনএমের যে সেফ স্কোর, এটা কিন্তু প্রিডিক্ট করা খুবই কঠিন। কারণ বিএসসি অ্যান্ড পোস্ট বিএসসির যার 5-6 নম্বর এসেছে, শুধুমাত্র একটি পজিটিভ মার্কস যাদের এসেছে তাদের কিন্তু শর্টলিস্ট করে দেওয়া হয়েছে। কারণ এই বছর কোশ্চেন পেপার এত হার্ড এসেছে যে পজিটিভ মার্ক পাওয়াই কিন্তু একটি সাধারণ স্টুডেন্টের কাছে কঠিন। যারা অনেক ইন্টেলিজেন্ট বা যারা খুব ভালো করে পড়েছে, রিড করেছে, তারা 50 নাম্বার তো অলমোস্ট মানে সলভ করেছে। ঠিক আছে, অ্যান্ড যারা মানে একটু সাধারণ টাইপের তারা কিন্তু ভালো সলভ করতে পারেনি, অ্যান্ড যারা সলভ করেছে তারা মানে সব রং মার্ক করে এসেছে। তো নেগেটিভ মার্কিংও এখানে একটা ফ্যাক্টর রয়েছে। তো তোমরা এখন ভাবছো যে সেফ স্কোরটা কি। তোমরা তো নিজের নিজের স্কোর কাউন্ট করে নিয়েছো। এখন আমি খুব সরি বলে একটা কথা বলছি যে যাদের নেগেটিভ মার্ক এসেছে তাদের জন্য খুব সরি, তাদের সিলেকশন তো হবে না। তোমরাও জানো যে নেগেটিভ মার্কের কোনো সিলেকশন হয় না, একটা কাট অফ পর্যন্ত যেতে হয় সেফ স্কোর। ঠিক আছে, তো এখানে সেফ স্কোর 40, যারা যারা 40 এনেছো, ঠিক আছে, ওবিসিদের, তারা কিন্তু জবটা পাবে। অ্যান্ড ইন কেস অফ জেনারেল যারা 60 নাম্বার পেয়েছো বা 55 নাম্বার পেয়েছো, ঠিক আছে, তারা কিন্তু জবটা পাচ্ছ। শিডিউল কাস্টের জন্য 30 নাম্বার যথেষ্ট। ঠিক আছে, তো এখন আমি এই কথাটা বলবো তোমাদেরকে যে তোমরা এটা ভাবছো এখন যে ইন কেস অফ জেনারেল আমি 20 পেয়েছি, ইন কেস অফ ওবিসি আমি 20 পেয়েছি, এখন আমাদেরকে সিলেকশন হবে না। সিলেকশন কিন্তু টোটালি ডিপেন্ড করছে এখন লাকের উপরে। ঠিক আছে, আমি এখনই বললাম যে বিএসসি, পোস্ট বিএসসি যারা 1, 2, 5 এমন নাম্বার পেয়েছে তাদেরকেও শর্টলিস্ট করা হয়েছে। অ্যান্ড তারপর টোটালি ম্যাটার ডিপেন্ড করে ইন্টারভিউতে তোমার এক্সপিরিয়েন্স, তুমি কেমন বলছো, তোমার ডেডিকেশন কতটা, তুমি ডিকটেশন কতটা করতে পারছো। ঠিক আছে, ওর উপর ডিপেন্ড করছে। এখন তো তোমাকে শুধু কোয়ালিফাইং মার্ক আনতে হবে। যে যারা 35, যাদের তোমরা স্কোর কাউন্ট করেছো 35 অলমোস্ট হয়ে গেছে, তারা কিন্তু সেফ রয়েছো। ঠিক আছে, ওবিসিতে। আর যারা যারা তোমার 40, 45 এরকম পেয়েছো ওবিসিতে, তারা কিন্তু সেফ স্কোর। ঠিক আছে, অ্যান্ড যারা ইন কেস অফ জেনারেলের 50 মার্কসের উপরে আসলেই তোমরা সেফ। 50 নিচে 1-2 নম্বর প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে, কিন্তু যারা যারা 20 নাম্বার পেয়েছো, যারা যারা মাত্র 10 নাম্বার স্কোর করে এসেছো, তো তারা কিন্তু ভাবে না যে তাদের সিলেকশনটা হচ্ছে না। আমি এখনই বললাম টোটালি ডিপেন্ড অন ইয়োর লাক। ঠিক আছে, তোমার লাক কতটা ভালো তার উপরে ডিপেন্ড করছে। অনেকজন সিলেকশন 10 নাম্বারেও পেয়ে যেতে পারো। এই জন্য বলছি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। ইন্টারভিউতে কী কী কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে, কেমনভাবে তুমি নিজেকে প্রেজেন্টেশন করবা, ওটার ব্যাপারে ভালো করে প্রিপেয়ার নাও। না হলে কি হবে, তুমি ওখানে শর্টলিস্টেড হয়ে গেছো, ঠিক আছে, স্কোর কম করেও শর্টলিস্ট হয়ে গেছো, কিন্তু ইন্টারভিউতে আবার ছাঁটাই হয়ে গেল। এটা কিন্তু না হতে পারে। পোস্ট বিএসসিদের ক্ষেত্রে হয়েছিল যে ওরা পজিটিভ মার্কই করতে পারেনি। ঠিক আছে, শুধুমাত্র 52 জন পজিটিভ মার্ক করেছে, তাদের সবগুলোর সিলেকশন হয়ে গেছে ইন্টারভিউতে। ঠিক আছে, তাহলে কি হলো, পজিটিভ মার্ক 52 জন করলো, শর্টলিস্টও 52 জন হলো, টোটাল সিলেকশন হয়ে গেল। কেন, যে ওর সিটগুলো ভ্যাকেন্টই থেকে গেল। ঠিক আছে, টোটাল 252টা সিট ছিল, তার মধ্যে 52 জনের হলো, বাকি 200টা সিট ভ্যাকেন্ট থেকে গেল। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হবে, তোমরা যদি জিএনএম তো অনেকজন করেছে, এখন কি হয়েছে যে আমাদের ডাবল শর্টলিস্ট হবে। যেমন আমাদের যদি 2500টা সিট থাকে তাহলে 5000 জনকে শর্টলিস্ট করবে। তো তুমি ভাবছো যে এখানে স্ট্রিক্টলি ছাঁটাই হবে তোমার ইন্টারভিউতে। তো তুমি যদি 10 নম্বর পেয়েও সিলেকশন শর্ট লিস্টে নিয়ে আসতে পারো, তাহলে তুমি কিন্তু ইন্টারভিউতে ছাঁটাই হয়ে যাবে, সেটা কিন্তু তোমাকে ভালো লাগবে না। এই জন্য যারা 85 নম্বর এনেছে, যারা 80 নম্বর এনেছে, যারা 70 এনেছে, তারা যদি ডিকটেশনটা ভালো করে না করতে পারে তাহলে কিন্তু তারাও ছাঁটাই করে যাবে। অ্যান্ড যারা 10 নম্বর এনেছে তারা যদি ডিকটেশন ভালো করে করতে পারে তাহলে তোদের সিলেকশন হয়ে যাবে। তো তোমরা ভালো করে প্রিপেয়ার নাও এখন ইন্টারভিউর জন্য। এটা ভাবতে যাবে না কোনো দিনও যে তুমি
সিলেক্ট হচ্ছ কি না, তুমি তো শুধু 10 নাম্বার পেয়েছো, তোমার সিলেকশন হবে কি না, বা তোমার সেভ স্কোর কত, এগুলো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কেন কি যা যা হওয়ার তো হয়ে গেছে, তা চলে গেছে। এখন তোমার প্রেজেন্টে কি রয়েছে সেটা তুমি দেখো, তোমার ফিউচারে কি হবে, তোমার ইন্টারভিউ হবে সেটা দেখো। আর যদি তোমাকে ভয় লাগছে ইন্টারভিউতে কী হবে, তুমি রেজাল্টের জন্য শর্টলিস্ট কবে আসবে এটার জন্য তুমি ওয়েট করছো, তাহলে ওয়েট তো একদম করবে না, ওয়েট জিনিসটা অনেক খারাপ। তুমি প্রিপেয়ার নাও আরআরবির জন্য, নর্থ সেটের জন্য, বা নেক্সট টাইম আসবে তোমার হচ্ছে স্টেট গভর্নমেন্টের জন্য প্রিপেয়ার নাও। কিন্তু এখন আমি বলবো যে স্টেট গভর্নমেন্টে এখন প্রিপেয়ার নেওয়ার থেকে ভালো আরআরবি নর্থ স্টেটের প্রিপেয়ার নাও। কেন আমি ওদের কোশ্চেন দেখেছি টোটালি সিলেবাসের উপরে আছে, কিন্তু আমাদের অনেক কোশ্চেন সিলেবাসের বাইরে, জিএনএমদের 7 থেকে 10টা কোশ্চেন একদম সিলেবাসের বাইরে এসেছে। তো সিলেবাসের বাইরে আসা থেকে ভালো সিলেবাসের ভিতরের জিনিসটুকু পড়ো, অ্যান্ড স্টেট গভর্নমেন্ট থেকে আরও উচ্চ পদে যাওয়ার চেষ্টা করো, যেমন আরআরবিতে যাও, যেমন নর্থ সেটে যাও, ঠিক আছে। ওর কোশ্চেনগুলো এইটার থেকে তো ইজি এসেছিল, ঠিক আছে। তো এখন প্রিপেয়ার নাও, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ইন্টারভিউর জন্য প্রিপেয়ার নাও, কাট অফ কত হবে, সেফ স্কোর কত, আমি পাস হবো কিনা, এগুলোর ব্যাপারে ভাবার কোনো দরকার নেই। এখন শুধু ভাববা তুমি যদি শর্টলিস্ট হয়ে যাও তাহলে ইন্টারভিউতে তুমি কি করে তুমি কোয়ালিফাই হবা, 5,000 জনের মধ্যে কি করে তোমার নামটা প্রথমে আসে, ঠিক আছে। এটার জন্য প্রিপেয়ার নাও। ওকে গাইজ, বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।